স্টোরি মেনিয়াতে আপনাদের আবারও স্বাগত। শুরুতেই গত সপ্তাহে থার্সডে হরর সাসপেন্সে কোনো গল্প দিতে না পারায় আমি জামান এবং স্টোরি মেনিয়া আপনাদের কাছে দুঃখিত। আমাদের আজকের পরিবেশনায় থাকছে এইচপি লাভক্রাফটের হরর সাসপেন্স গল্প লাশ ঘর। এই গল্পের সূত্র লাভক্রাফটকে দেন ট্রাই আউট পত্রিকার সম্পাদক চার্লস ডব্লিউ স্মিথ। 1925 সালে উইয়ার্ড টেলস পত্রিকা গল্পটি বাতিল করে দেয় গল্পে প্রচণ্ড হিংস্রতা থাকার অভিযোগে। ট্রাই আউট গল্পটি প্রকাশ করলেও ঘোস্ট স্টোরিজ নামের এক পাল্প পত্রিকায় গল্পটি পরে জমা দেন লাভক্রাফট। সেখানেও গল্পটি অমনোনীত হয়। শেষ পর্যন্ত 1932 সালে গল্পটি ছাপে উইয়ার্ড টেলস। তাহলে চলুন আর দেরি না করে শুনে আসি আমাদের আজকের থার্সডে হরর সাসপেন্স এইচপি লাভক্রাফটের লাশ ঘর। এরকম অবাস্তব আর কিছু কখনো শুনিনি। সাধারণ একজন মানুষের মনস্তত্ত্বে এরকম অদ্ভুত কিছু একটা বাসা বেঁধেছে তা ভাবাও যায় না। আমেরিকান গ্রাম্য পরিবেশ, একটা সন্ডামার্কা কবরখানার কর্মচারী আর অসাবধানতাবশত ঘটে যাওয়া একটা দুর্ঘটনা। যে কোনো সাধারণ গল্প বলিয়ে এর থেকে একটা স্থূল রকমের হাস্যরসের গল্প টেনে বার করতে পারত, কিন্তু জর্জ পার্ক যে কিভাবে লোকটা নিজের জীবন দিয়ে যে পঙ্কিল অন্ধকারকে উপলব্ধি করেছে, তার কাছে আমাদের জীবনের কদর্যতম মুহূর্তগুলিকেও অত্যন্ত ফ্যাকাশে লাগে। আজ জর্জ পার্কের মৃত্যু আমাকে জনসমক্ষে নিয়ে আসার সম্মতি দিয়েছে এই গল্পটা। এই দুনিয়ার এক চরমতম ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক গল্প। 1981 সাল নাগাদ বার্ক যে কেন হঠাৎ নিজের আদি ব্যবসা আর বাসস্থান পরিবর্তন করল তা কেউই জানত না। ব্যাপারটা নিয়ে সে কখনোই কারো সঙ্গে কথা বলেনি। জানতেন শুধু তার পুরনো ফিজিশিয়ান ডক্টর ডেভিস। বেশ কিছু বছর আগেই ডক্টর ভদ্রলোক খবরটা সঙ্গে করে কবরে গেছে। ডক্টর ডেভিসের মৃত্যুর পরে বার্কের কাউকে দরকার ছিল কথাগুলো বলা। তার বিয়েও হয়নি, দুই কুলে কোনো আত্মীয় স্বজনের চিহ্নও ছিল না। এমতো অবস্থায় নিজের ডাক্তার ছাড়া আর কাকেই বা সে কথাগুলো জানাবে? পারদর্শী গল্প বলিয়ে হলে এসব উল্টোপাল্টা না বলে বার্কের গল্পটা আমি বেশ জমিয়ে শুরু করতে পারতাম। তো গল্পটা শুরু হয়েছিল 1880 সালের সেই শীতল ডিসেম্বর মাস থেকে। সেইবার এতই ঠান্ডা পড়েছিল যে প্যাক ভ্যালি গ্রামের মাটিও জমাট বেঁধে গিয়েছিল শক্ত বরফের মতো। কবরখানার খোদাই কর্মীরা বুঝতে পারছিল তারা বসন্ত না আসা পর্যন্ত আর কবর দেওয়ার জন্য মাটি কাটতে পারবে না। ভাগ্যক্রমে গ্রামটা ছিল ছোট, মৃত্যু হারও আনুপাতিক হারে কমই ছিল। বার্কের দায়িত্বে থাকা প্রাণহীন পদার্থগুলিকে একটা ক্ষণস্থায়ী স্বর্গলাভের ব্যবস্থার জন্য পাহাড়ের গায়ে একটা গুহাকে লাশ ঘর বিবেচনা করে তার মধ্যে তাদেরকে রাখার ব্যবস্থা করা হয়। এই লাশ ঘরের একমাত্র কর্মী বার্ক এই নিদারুণ ঠান্ডা আবহাওয়ায় দ্বিগুণ জবুতবু হয়ে গেছিল। তাকে দেখে মনে হচ্ছিল যে অলসতায় সে নিজেই নিজেকে টেক্কা দেবে। সব ঘরের মধ্যে হাঁটতে গেলে সে কফিনগুলোয় অনবরত ঠোকা খাচ্ছিল। কোনো রকম সাবধানতা ছাড়াই সব ঘরের দরজার পাল্লা দুটোকে দুমদাম করে বন্ধ করছিল। অবশেষে বরফ গলানো বসন্ত এল। অনেক পরিশ্রমে 9খানা কবর খোঁড়া হলো কবরখানা। বহু প্রতীক্ষিত 9 জন স্বর্গলোভীর কবর। যারা সব ঘরের মধ্যে অপেক্ষা করছিল তাদের যাত্রা শুরুর জন্য। এক দুর্যোগপূর্ণ এপ্রিলের সকালে বাঘ জড়তা কাটিয়ে উঠে কাজ শুরু করলো বটে, কিন্তু ঘোড়াটার তেদরামের চোটে মোটে একটা মাত্র কফিনই কবর দিতে পারল। 90 বছরের বুড়ো দারিয়াস প্যাকের কফিনটা। পার্ক অবশ্য ভেবেছিল
পরের দিন ওই ম্যাথু ফেনারকে কবর দিয়ে দেবে। কিন্তু আলসেমি আর ভাগ্য দুয়ে মিলে বার্ক 3 দিনের আগে কাজ হাতে দিতে পারল। 15 তারিখ গুড ফ্রাইডের দিন সে ঘোড়ার গাড়িটা নিয়ে খুটখুট করে পাহাড়ে উঠল, সব ঘরের উদ্দেশ্যে। ম্যাথু ফেনারের কফিনটা কবর দিয়ে দেওয়াই যায়। গুড ফ্রাইডের দিন কাজ করা উচিত। কুসংস্কারে আচ্ছন্ন না হয়ে সে ফেলে রাখা গাছটা চুকিয়ে দিতে গেল। অবশ্যই সেদিনের সন্ধ্যের ঘটনায় জর্জ পার্কের জীবনটাকে পরিবর্তন করে দিয়েছিল। গল্পের পরবর্তী অংশে যাওয়ার আগে কিছু কথা। স্টোরি ম্যানিয়ার গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে স্টোরি ম্যানিয়াকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন, যাতে স্টোরি ম্যানিয়ার নতুন গল্প আসার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ। গল্পের পরের অংশ। 15 এপ্রিল শুক্রবার বিকেলে সে সামান্য মদও খেয়েছে। পরে সে এটা স্বীকারও করেছে, যদিও এখনকার মতো সব ভুলে যাওয়ার মতো মার মাতাল সে তখন হতো না। সে কথাও বলেছিল, সেদিন তার উদ্দামভাবে গাড়ি চালানোটা এই ঘোড়াটাকে যথেষ্ট বিরক্ত করে তুলছিল। বেশ কয়েকবার চিহি ডাক ছেড়ে খুঁড়টুকে কেশর নাচিয়ে বিরক্তির চরম সীমায় গিয়ে ঘোড়াটা কোনো মতে গাড়িটাকে টেনে টেনে পাহাড়ের কাছে নিয়ে এসেছিল। অবশ্যই আগের দিনের মতো সেদিন বৃষ্টি হচ্ছিল না, বিকেলটা বেশ পরিষ্কারও ছিল। কিন্তু পাহাড়ের কাছে আসতে এক ঝলক ঝোড়ো হাওয়া টিলাটাকে ঘিরে দাপিয়ে উঠল। বার্ক বেশ খুশি হলো যে ঝড় বৃষ্টি আসার আগেই সে সব ঘরের ছাদের তলায় ঢুকে যেতে পারে। অন্য কেউ হলে হয়তো ওই ড্যাম্প ধরা দুর্গন্ধযুক্ত চেম্বারের মধ্যে আশ্রয়ের লোভে ঢোকার কথা স্বপ্নেও ভাবতে পারত। অন্তত যেখানে 8খানা কফিন এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। কিন্তু সেই সময় বার্ক এতটাই সংবেদনশীল ছিল যে ওইসব পারিপার্শ্বিক অবস্থায় তার কিছু যেত আসতো না। সে শুধু চিন্তিত ছিল সঠিক কফিনটাকে সঠিক কবরে ঢোকানো নিয়ে। আগের বার ঘটিয়ে ফেলা কাণ্ডটা সে একদমই ভোলেনি। কি কেলেঙ্কারি! সেইবার যখন হ্যানা বিক্সবির আত্মীয়রা চেয়েছিল তার দেহটা অন্য এক শহরে নিয়ে যেতে, যেহেতু তারাও এই জায়গা ছেড়ে চলে যাচ্ছে। কিন্তু কবর খুঁড়ে হানা বিক্সবির হেডস্টোনের তলায় পাওয়া গিয়েছিল জাজ ক্যাম্পবেলের কফিন বক্স। খুব গোলমাল আর সমালোচনার ঝড় উঠেছিল সেইবার তাকে ঘিরে। আর যাই হোক না কেন, ওইরকম ভুল যেন আর না হয়। বার্ক দরজাটা খুলে সব ঘরের মধ্যে ঢুকল। আলোটা টিমটিম করে জ্বলছিল, তাতে অবশ্য বার্কের দেখতে কোনো অসুবিধা হচ্ছিল না। সে আসাফ সয়ারের কফিনটা টানেনি, যদিও সেটা প্রায় একই রকমের দেখতে ছিল। তার স্পষ্ট মনে আছে ওই কফিনটা সে ম্যাথু ফেনারের জন্যই বানিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে সরিয়ে রেখেছিল ওই বিশ্রী ঠুনকো কাঠের তৈরি কফিনটাকে। এই ব্যাপারটার পেছনে অবশ্যই তার প্রায় হারিয়ে যাওয়া অনুভূতিটুকু কাজ করেছিল। 5 বছর আগে যে ব্যাংকে সে সমস্ত টাকা গচ্ছিত রাখত, ওটার গণেশ উল্টানোর সময় ওই বৃদ্ধ তাকে কতটা সাহায্য করেছিল। বৃদ্ধ ম্যাথু ফেনারের কফিনটা যতটা যত্ন সহকারে বানানো সম্ভব সে বানিয়েছিল, আর পরক্ষণেই সমস্ত অনুভূতি শিখে তুলে হিসেবি মানুষের মতো সরিয়ে রাখা উঁচা কফিনটাতে মৃত আসাফ সায়ারকে ঢুকিয়ে দিয়েছিল। বা ম্যালিগন্যান্ট জ্বরে মৃত সয়ার মোটেও ভালো মানুষ ছিল না। ব্যক্তিগত প্রতিটি ঘটনার ক্ষেত্রে লোকটার অনমনীয় স্মৃতিশক্তি এবং অমানসিক প্রতিহিংসা পরায়ণতা তাকে ঘিরে প্রচুর গল্প তৈরি করেছিল। অবশ্যই তার প্রতি বার্কের কোনো রকম ভাবালুতা ছিল না। এমনকি একটা ফেলে রাখা মাপ নিয়ে তৈরি না করা কফিনে
সয়ারের মৃতদেহকে ঢুকিয়ে দেওয়ার ক্ষেত্রেও বার্কের কোনো রকম অনুশোচনা ছিল না। যেইমাত্র সে ম্যাটের কফিনটা চিহ্নিত করেছে, অমনি জোর হাওয়ায় সব ঘরের দরজাটা দড়াম করে বন্ধ হয়ে গেল। ভেতরটা আগের থেকেও বেশি অন্ধকার হয়ে গেল। কয়েক মুহূর্ত ভ্যাবাচেকা খেয়ে বার্ক হাতড়ে হাতড়ে দরজার দিকে এগোতে লাগল। দরজার উপরে শিক লাগানো হাওয়া চলাচলের অংশটা দিয়ে ক্ষীণ আলোর রেখা আসছিল। সেই সবতুল্য পাংশু গোধূলির আলোতে বার্ক দরজার জং ধরা হুড়কোটাকে ধরে ঘর ঘর শব্দ করে টানাটানি করতে লাগলো, ধাক্কা দিতে লাগলো লোহার পাল্লায়। সে অবাক হয়ে ভাবতে লাগলো, এই বিশাল দরজাটার এমন কি হলো যে বেটা এত অবাধ্য হয়ে উঠেছে। কিছুক্ষণের মধ্যেই গোধূলির ম্লান আলোতে সে অনুভব করতে শুরু করলো সত্যটা। এইবার বার্ক গলা ছেড়ে চিৎকার করতে শুরু করলো। অবশ্যই ওই জনহীন প্রান্তরে গুড ফ্রাইডের বিকেলবেলা মানুষের আসার সম্ভাবনা এতই কম, বার্কের মনে হচ্ছিল সে যেন এই আশায় চিৎকার করছে যে বাইরে থেকে তার ঘোড়াটা যেন সহানুভূতিহীন রেশাধ্বনি করা ছাড়া আর কিছু করতে পারে। অবশ্যই সব ঘরের প্রতি দীর্ঘ অবহেলায় দরজার হুড়কোটা ভেঙে গিয়েছিল। এই উদাসীন কর্মচারীটি নিজেই নিজের ভুলের শিকার হয়ে আটকে পড়ল সব ঘরের মধ্যে। ঘটনাটি ঘটেছে বিকেল 3:30 নাগাদ। বার্ক তার বাস্তববাদী স্বভাবের জন্য বেশিক্ষণ চিৎকার করল না। সে অন্ধকার হাতড়ে হাতড়ে সব ঘরের মধ্যে যেখানে কফিন বানানোর যন্ত্রপাতি রাখা ছিল সেগুলো খুঁজতে শুরু করল। এই ভয়ঙ্কর অবস্থাটার আতঙ্ক এখনো তাকে ছুঁতে পারেনি, কিন্তু গুড ফ্রাইডের দিনে জনমানুষহীন এই প্রান্তরে সব ঘরের মধ্যে আটকা পড়ার সত্যটা তাকে ক্রমশই রাগিয়ে তুলছিল। একে তো তার সেই দিনের কাজেরও 12টা বেজে গেল, এখন হয়তো তাকে সারা রাত অথবা কালকের দিনটাও এইখানে বন্দি থাকতে হবে, যতক্ষণ না ভাগ্য সদয় হয়ে কাউকে নিয়ে আসে এই রাস্তায়। যন্ত্রপাতিগুলো খুঁজে পেতেই বার্ক কাজে লেগে গেল। একটা ছেনি আর হাতুড়ি নিয়ে এসে আবার কফিনগুলোর মধ্য দিয়ে দরজার দিকে ফিরে এল। ইতিমধ্যে বদ্ধ ঘরের বাতাস ক্রমে দুর্গন্ধে ভ্যাপসা হতে শুরু করেছে, কিন্তু মোর্চে ধরে ক্ষয়ে যাওয়া ভারী হুড়কোটার সঙ্গে যুদ্ধ করতে করতে অন্যান্য ব্যাপার নিয়ে সে মাথায় ঘামাল না। অবশ্যই কাজটা আরো ভালোভাবে করা যেত যদি একটা লণ্ঠন বা মোমবাতি থাকত, কিন্তু অন্ধকারের মধ্যে প্রায় অন্ধভাবেই সে কোনো রকমে হুড়কোটাকে ঢিলে করার চেষ্টা করতে লাগলো। যতক্ষণে বার্ক বুঝতে পারল এই অন্ধকার অবস্থায় এই সামান্য যন্ত্রপাতি দিয়ে এই হুড়কোটাকে কোনোভাবেই নড়ানো সম্ভব নয়, ততক্ষণে অন্ধকার জমিয়ে নেমে এসেছে। এবার বার্ক মুক্তির অন্য সম্ভাবনাগুলোর কথা ভাবতে লাগল। এই সব ঘর একটা পাহাড়ের প্রান্তদেশ খনন করে তৈরি করা হয়েছিল। বায়ু চলাচলের চিমনিটা পাহাড়ের মধ্য দিয়ে বেশ কয়েক ফুট খাড়া উঠে গিয়ে তবে বাইরে বেরিয়েছে। ওই চিমনি বেয়ে ওঠা কোনো মতেই সম্ভব নয়। দরজার উপরে অনেকটা উঁচুতে ইটে গাঁথা সরু সরু জানালা, যেটা বার্কের পক্ষে ভেঙে বড় করা সম্ভব। জানালাটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বার্ক মাথা চুলকে টাক করে ফেলল। কিভাবে অত উঁচুতে পৌঁছানো যায়? সব ঘরের মধ্যে কোনো রকম ময়ের মতো কিছু ছিল না। কফিনগুলো যত্ন করে ঘরের দুপাশে এবং পেছন দিকে মেঝের উপরে রাখা ছিল, যেখান থেকে ওগুলোকে টেনে বার করতে বার্কের বেশ অসুবিধা হতো। এবার জানালাটা ছেড়ে বার্ক ঘরের কফিনগুলোর প্রতি মনোযোগ দিল। একমাত্র এগুলো দিয়েই সিঁড়ি বানানো সম্ভব। বার্ক হিসেব কষে দেখল 3টে কফিন উপর্যুপরি সাজালেই সে পৌঁছতে পারবে জানালার কাছে, কিন্তু সিঁড়ির মাথায় দাঁড়িয়ে তাকে ওই জানালাটা কাটতে হবে। কাজটা ভালোভাবে করার জন্য
উপর্যুর পরই 4টে কফিন সাজালে ব্যাপারটা সিঁড়ি হিসেবে আরো সন্তোষজনক হয়। বাক্সগুলো উচ্চতায় প্রায় সমান, এদেরকে ইটের মতো পাকারে সাজানো সম্ভব। এবার বার্ক খুব গভীরভাবে হিসেব করতে শুরু করল কিভাবে 8টা মাত্র কফিন দিয়ে 4টে দৃঢ় স্তর তৈরি করা সম্ভব। ছক কষার সময় তার মনের মধ্যে একটু ভয় ভয় করছিল। অবশ্য সেটা কফিন বক্সে ব্যবহৃত কাঠের দৃঢ়তা নিয়ে। স্বর্গের সিঁড়ি বেয়ে ওঠার সময় পায়ের তলার বক্সগুলো খালে কি ভর্তি, সেটা তার কল্পনাতেও আসেনি। অবশেষে হিসাব ছকা হয়ে গেল। 3টে বাক্সকে দেয়ালের সমান্তরালে ভিত্তি হিসেবে সাজাবে, তার উপরে 2টো স্তরে 2টো করে বাক্স রাখবে। একদম শেষে সবার উপরে একটি বাক্সকে প্ল্যাটফর্ম হিসেবে রাখবে। ওপরে ওঠার এই বন্দোবস্তটাই সব থেকে কম ঝামেলার। এতেই দিব্যি সঠিক উচ্চতা উঠা যাবে। যদিও বার্গ ভাবছিল এই সুপার স্ট্রাকচারটার তলায় যদি 3টের বদলে 2টো বাক্স রাখা যায়, তাহলে তার হাতে আরও একটা বাক্স বাড়তি থাকে। আসলে পালাবার জন্যে যদি আরো বেশি উচ্চতা দরকার হয়, তাহলে সে সেটাকে ব্যবহার করতে পারবে। যাই হোক, এবার আমাদের বন্দী প্রায় মিলিয়ে আসা গোধূলি আলোতেই পরিশ্রম করে চলল। নিষাড় মৃতদের অবশিষ্টাংশের বাসস্থানগুলোকে সরানোর সময় ঘন ঘন ক্রুশ এঁকে নিচ্ছিল বুকের মধ্যে। নাড়াচাড়া করার সময় কিছু কফিন খুলে যেতে শুরু করল, যাতে উপরে ওঠার সময় পায়ের তলার বাক্সটা ভেঙে না যায়। তাই সে ঠিক করলো বেটে খাটো ম্যাথু ফেনারের শক্তপোক্ত আধারটিকে সে একদমই উপরেই রাখবে। এই আলো আধারির মধ্যে সে কফিনগুলো স্পর্শ করে সঠিক কফিনটা বোঝার চেষ্টা করছিল। 3য় স্তরে সে যখন বোকার মতোই নির্বাচিত একটা কফিনকে রাখছিল, তখন হঠাৎই অসতর্কভাবে এই কফিনটা উল্টে পড়ে যায়। কোনো মতে কফিনগুলোকে একের পর এক সাজিয়ে একসময় বার্গ ঠিক তার টাওয়ার অফ ব্যাবেল তৈরি করে নিল। অবশেষে টাওয়ার তৈরি শেষ হল। ব্যথা হয়ে যাওয়া হাত দুটোকে বিশ্রাম দেওয়ার জন্য বার্গ এবার থামল। সিঁড়ির প্রথম ধাপে এসে বসল। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বার্গ আবার তার যন্ত্রপাতি দুটো হাতে নিয়ে ধাপগুলো চড়ে দরজার উপরের ছোট জানালার সামনে এসে দাঁড়াল। ছোট জানালাটার চারপাশে ইটে গাঁথা। জানালাটা ছেনি দিয়ে ভেঙে ওই ফোকর গোলে বের হওয়াটা খুব একটা সহজ হবে না বলেই মনে হচ্ছিল। দমাদম হাতুড়ির বাড়ি শুরু হওয়ার সঙ্গে বাইরের ঘোড়াটা উচ্চকিত স্বরে ডাকতে শুরু করল। পেশাধ্বনি উৎসাহ প্রদানকারী নাকি ব্যঙ্গাত্মক, বার্গ ঠাউর করতে পারল। অবশ্য দুটোই উপযুক্ত ছিল তৎকালীন অবস্থায়। ওই আপাত সহজ ইটের গাঁথনিটার অবিশ্বাস্য দৃঢ়তা জীবিত মানুষটার আশার উপরে হাতুড়ির ঘায়ের মতোই দমাদম আঘাত হানছিল। সন্ধে নেমে বার্গ তখনও লড়ে যাচ্ছে জানালার সঙ্গে। আকাশে সদ্য গজানো মেঘের দল চাঁদটাকে ঢেকে দেওয়ার পরে অন্ধের মতোই বার্গ কাজ করে যাচ্ছিল। সাফল্যের গতি অবশ্য খুবই ধীর ছিল। অবশেষে জানালাটার উপরে আর নিচের খানিক অংশে ইটমুক্ত করতে পেরে চার পর্নায় আনন্দিত হলো বার্গ। সে মোটামুটিভাবে নিশ্চিত ছিল যে মধ্যরাত্রির আগেই ছাড়া পেয়ে যাবে। অবশ্যই চিন্তাটা সে সুস্থভাবেই করছে। এই অতিপ্রাকৃত পরিবেশের আতঙ্ক তখনও তার হৃদয়কে গ্রাস করতে পারেনি। ওই বিশ্রী ভুতুরে স্থান, অলৌকিক সময়, এমনকি তার পায়ের নিচে থাকা পরপারে বন্ধুদের ঘরবাড়ি, কোনোটাই তাকে ছুতে পারছিল না। যখন ইটের টুকরো ছিটকে এসে মুখে লাগছিল, আবার হেসে উঠছে। যখন বাইরের উত্তেজিত ঘোড়াটাকে গিয়ে আঘাত করছিল ইটের টুকরোগুলো। ঘোড়াটা বাঁধা ছিল সাইপ্রাস গাছের তলায়। আস্তে আস্তে গর্তটা বড় হচ্ছে দেখে সে পায়ে চাপ দিয়ে নিজের শরীরটা ওর ভেতর দিয়ে গলানোর একটা প্রচেষ্টা করল।
আর তখনই পায়ের তলার কফিনগুলো করকর করে নড়ে উঠল, কিন্তু তার শরীরটা গর্ত অবধি পৌঁছালো না। সে বুঝতে পারল আরেকটা কফিনের উচ্চতা প্রয়োজন ওই গর্ত দিয়ে শরীর পার করতে গেলে। তখন প্রায় মধ্যরাত্রি হবে যখন বার্গ সিদ্ধান্ত নিল যে সে এবার জানালা দিয়ে বেরোতে পারবে। অনেকবার বিশ্রাম নেওয়া সত্ত্বেও সে একেবারে ক্লান্ত হয়ে ঘেমে নিয়ে উঠেছে। বাইরের খোলা প্রকৃতিতে বেরোনোর আগে সে একবার কফিনগুলো বেয়ে নিচে নেমে একদম তলার কফিনের উপরে বসে সে শেষ ঝাপটা দেওয়ার শক্তি অর্জন করছিল। বাইরে ক্ষুধার্ত ঘোড়ার ঘন ঘন রেশাধ্বনিটা পরিবেশের গা ছমছমে ভাবটা ক্রমেই বাড়িয়ে তুলছিল। এতক্ষণে সে একবার অস্পষ্টভাবে প্রার্থনা করল এই আওয়াজটা যেন থেমে যায়। তার আসন্ন মুক্তিতে খুব অদ্ভুতভাবে সে একদমই কর্তবোধ করছিল না, বরং এই যৌবনের প্রান্তদেশে পৌঁছানো অলস গেথো দেহটা এতখানি পরিশ্রম সাপেক্ষ কাজ করে ফেলেছে দেখে তার কেমন যেন একটু ভয়ই লাগছিল। বার্গ আবার চড়তে শুরু করল। ক্লান্ত দেহের ওজনটা তার নিজের কাছে খুব বেশি মনে হচ্ছিল। এতক্ষণে একজন পূর্ণবয়স্ক মানুষের চাপে কফিনগুলো প্রায় ভেঙে পড়েছে। বিশেষ করে যখন সে একদম উপরের কফিনটার উপরে উঠল, সে স্পষ্ট শুনতে পেল পায়ের তলার কফিনটা চড় করে শব্দ তুলে ভাঙছে। সে অনেক ভেবে চিন্তেই সবার উপরে সবচেয়ে শক্ত কফিনটা তুলেছিল, কিন্তু দেখে মনে হচ্ছিল তার এতক্ষণ ধরে করা সমস্ত পরিকল্পনায় জলে যেতে বসেছে। সহসা একদম উপরের কফিনের পচার ঢাকনা ভেঙে তার সমস্ত শরীরটা 2 ফুট নিচে নেমে গেল। বার্গের মতো মানুষও কল্পনা করতে পারল না এখন তার পায়ের তলায় কি আছে সেই সত্যটা। বিশ্রী পচা গন্ধ এক লহমায় বাইরের বাতাসকে দখল করে নিল। ওই গন্ধে নাকি কাঠ ভাঙার ভয়ঙ্কর শব্দটাতেই ঘোড়াটা মারাত্মক লাফিয়ে উঠে দড়ি ছিঁড়ে ছুটে পালাল। এমন উন্মাদের মতো চিৎকার করছিল জন্তুটা, যাকে রেশাধ্বনির বদলে আর্তনাদ বলাটাই ভালো। যেন ঘুরে ঘুরে পিষে ফেলতে চাইছিল বাইরের রাত্রিটাকে। এমনকি পেছনে বাঁধা ঠেলা গাড়িটাও ঝনঝন করে উঠল ওই দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়ানো। পায়ের তলার কফিনটা ভেঙে যাওয়ার ফলে এখন বার্গ গর্তটার ধার ধরে চলছে। ওই ভয়ানক পরিস্থিতির মধ্যেই বার্গ মনের জোরে নিজের শক্তি একত্রিত করতে লাগল। কোনো রকমে গর্তের ধারটা 2 হাতে ধরে নিজেকে টেনে উপরে তুলতে চাইল। প্রায় সঙ্গে সঙ্গে অনুভব করল গোড়ালি দুটো ধরে কে যেন তাকে তলার দিকে টানছে। সেই রাত্রিতে সে প্রথমবার তার বুকের ভেতরটা হিম হয়ে এলো। সে ওঠার জন্য যত চেষ্টা করতে লাগলো তত তার পায়ের টান ক্রমে বেড়ে যাচ্ছে। কিছুতেই সেই অমানসিক হাত দুটো থেকে নিজেকে ছাড়াতে পারছিল না বার্গ। মারাত্মক ক্ষত তৈরি হওয়ার অসম্ভব যন্ত্রণা যেন 2 পায়ের গোঁজ থেকে বিদ্যুতের মতো উঠে এলো। যতই সে নিজেকে বোঝানোর চেষ্টা করছিল যে ওটা বাক্সের ভাঙা কাঠের টুকরো বা খুলে আসা পেরেক, ততই তার মনের মধ্যে তৈরি হওয়া সমস্ত যুক্তিবাদ আদতে মিশে যাচ্ছিল এক তীব্র ভয়ের ঘূর্ণিতে। এতক্ষণে সে চিৎকার করে উঠল। প্রায় পাগলের মতোই লাথি মারতে শুরু করলো সে। ক্রমশ তার চেতনা ডুবে যাচ্ছিল অন্ধকারে। অজ্ঞান হওয়ার আগেই বেঁচে থাকার সহজাত প্রবৃত্তিতে তার দেহ এক ঝাঁকুনিতে উঠে এলো গর্তটার কাছে। পরক্ষণে প্রায় অচেতনের মতোই গর্তের মধ্যে গলিয়ে দিল নিচের দেহ। সামান্য হামাগুড়ি দিতেই গর্তের অন্য পাশ দিয়ে ধপ করে বার্গ উল্টে পড়ল ভেজা মাটির উপরে। সে বুঝতে পারছিল যে সে হাঁটতে পারছিল না। উদীয়মান চাঁদটা একমাত্র প্রত্যক্ষদর্শী ছিল সেই ভয়ঙ্কর ঘটনা। সে কোনো মতে রক্তাক্ত পা টানতে টানতে এগিয়ে যেতে লাগলো কবরস্থানের কাছের বাড়িটার দিকে। কোনো মতে কালো মাটি আঁকড়ে ধরে প্রায় অচৈতন্যের মতোই এগিয়ে যাচ্ছিল। ক্রমশ তার গতি কমে আসছে।
শরীর আর সঙ্গ দিচ্ছে না। ঠিক যেমন রাত্রে অমানুষদের তাড়া খেলে ভয়ে দেহ অবশ হয়ে আসে, আসলে তার পেছনে কেউই দৌড়ে আসছিল না। একাকী হামাগুড়ি দিতে দিতে ভয়ে অর্ধমৃত অবস্থায় সে কোনো মতো পৌঁছলো বাড়িটা। আর্মিংটন, বাড়ির মালিক তার দুর্বল আঁচড়ানির শব্দেই দরজা খুলে দিয়েছিল। আর্মিংটন বার্ককে ধরাধরি করে বসার ঘরের অতিরিক্ত বিছানাটাই শুয়ে দিল। তৎক্ষণাৎ তার ছোট ছেলে এডউইনকে পাঠালো ডক্টর ডেভিসকে ডেকে আনার জন্য। আর্থ মানুষটি অবশ্যই সজ্ঞানী ছিল, কিন্তু তার মুখ থেকে কোনো রকম শব্দ বেরোচ্ছিল না। সে শুধু অস্পষ্টভাবে বিড়বিড় করছিল, উফ, গোড়ালিটা ছাড় আমাকে, অত চারা পচে মর তুই ডরকে। অনতি বিলম্বে ডাক্তার ওষুধের বাক্স নিয়ে এলেন। দু চার কথাতে জেনে নিলেন কি ঘটেছে। রোগীর ভিজে যাওয়া জামা কাপড়, জুতো, মোজা ডাক্তার নিজের হাতেই খুলে নিলেন। দুই পায়ের গোড়ালির সামান্য উপরে বীভৎস ক্ষতস্থান। পায়ের অ্যাকিলিস টেন্ডনটা অর্থাৎ রগ প্রায় ছিঁড়ে যাওয়ার মতো অবস্থায় পরিণত হয়েছে। আঘাতের বহর দেখে বৃদ্ধ ডাক্তার হতভম্ব হয়ে গেলেন। তাকে সামান্য ভীতও দেখতে লাগছিল। ডাক্তারি শাস্ত্র ছেড়ে তার প্রশ্নগুলো বিশ্রীভাবে অন্যদিকে বাঁক নিচ্ছিল, এমনকি তার হাত পর্যন্ত কাঁপছিল। যখন তিনি পায়ের ক্ষত বিক্ষত অংশটা পরিষ্কার করছিলেন, তারপরে তিনি অত্যন্ত দ্রুত ক্ষতস্থান দুটি ব্যান্ডেজ করে ফেললেন। তার ব্যবহার দেখে মনে হচ্ছিল ক্ষতস্থানগুলো ঢেকে ফেলাই বৃদ্ধ ডাক্তারের একমাত্র উদ্দেশ্য। ডক্টর ডেভিস সাধারণভাবে কৌতূহল শূন্য মানুষ, কিন্তু ডাক্তারের অদ্ভুত রকমের জেরা ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছিল। প্রায় অর্ধচেতন রোগীটিকে তিনি বিশ্রামের সুযোগ না দিয়ে ক্রমাগত প্রশ্ন করেই যাচ্ছিলেন। ওই অস্বাভাবিক ঘটনার প্রত্যেক মুহূর্তের বর্ণনা না শুনে তিনি যেন শান্তি পাচ্ছিলেন না। তিনি অদ্ভুত রকম উদ্বিগ্ন হয়েছিলেন একটা ব্যাপারে, যে বার্ক কি আদৌ নিশ্চিত, সম্পূর্ণ নিশ্চিত একদম উপরের কফিনটার ব্যাপারে? কিভাবে ওটাকে বাছাই করেছিল? ওই অন্ধকারের মধ্যে কিভাবে নিশ্চিত হলো যে ওটা ফেনারেরই কফিন ছিল? বার্ক কিভাবে ওই হতচ্ছাড়া আসাফ সায়ারের কফিনটা আলাদা করতে পারলো ম্যাথু ফেনারেরটার থেকে? দুটো কফিনই যদি একই রকমের আকৃতি হয়, অন্ধকারের মধ্যে হাত বুলিয়ে কি কাঠের কোয়ালিটি বোঝা সম্ভব? এত সহজে কি ফেনারের শক্তপোক্ত কফিনের ডালাটা ভেঙে যেতে পারে? গ্রামের পুরনো ডাক্তার হওয়ার সুবাদে ডক্টর ডেভিস ফেনার এবং সয়ার দুজনেরই অন্তিম শয্যায় উপস্থিত ছিলেন। তিনি দুজনেরই শেষকৃত্য দেখেছেন। তিনি তো সয়ারের শেষকৃত্যের সময় রীতিমতো অবাক হয়ে পেয়েছিলেন। ওই লম্বা চওড়া চাষিটাকে এত ছোটখাটো একটা কফিন বাক্সে, যা আদতে বেটের রোগা ফেনারের মতো করে বানানো, কিভাবে সোজা করে শোয়ানো সম্ভব হলো? ঘটনার প্রায় 2 ঘন্টা পরে ডক্টর ডেভিস চলে গেলেন। যাওয়ার আগে তিনি বার্ককে পই পই করে বুঝিয়ে গেলেন যে সমস্ত ক্ষতই তৈরি হয়েছে কফিনটার ভাঙা কাঠ আর পেরেক থেকে। এছাড়া তিনি বললেন, আর কি বা প্রমাণ অথবা বিশ্বাসের আছে? সব থেকে ভালো হয় এই সম্বন্ধে তুমি আর কোনো কথা না বলো এবং অন্য কোনো ডাক্তারকে এই ঘাগুলো না দেখাও। তিনি শাসিয়েছিলেন বার্ককে। বার্ক অবশ্য সেই উপদেশ বাকি জীবন ধরে মনে রেখেছিল, যতদিন পর্যন্ত না আমাকে তার গল্প বলেছিল। আর আমি যখন সেই পুরনো এবং সাদা হয়ে যাওয়া দাগগুলো দেখলাম, তখন আমিও মানতে বাধ্য হয়েছিলাম যে ওই বৃদ্ধ ডাক্তার একদম বিচক্ষণের মতোই নির্দেশ দিয়েছিলেন। বার্ক অবশ্যই বাকি জীবনের জন্য খোঁড়া হয়ে গিয়েছিল, পায়ের পেশিতন্তুগুলো মারাত্মক আহত হওয়ার জন্য। কিন্তু আমি মনে করি
আদতে তার আত্মা পঙ্গু হয়ে গিয়েছিল ওই বিভীষিকাময় আঘাতে। একসময় বার্কের চিন্তা ভাবনা যথেষ্ট শান্ত এবং যুক্তিপূর্ণ ছিল, কিন্তু এই ঘটনার পরে তার স্বাভাবিক চিন্তা ভাবনাও সারা জীবনের জন্য ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল। এটা দেখতেও খারাপ লাগতো যে মানুষটাকে শুধুমাত্র শুক্রবার, কবরখানা, কফিন এই শব্দগুলো শোনা মাত্রই আতঙ্কিত হয়ে উঠত। তার ভয়ার্ত ঘোড়াটি বাড়ি ফিরতে পেরেছিল, কিন্তু তার ভয়ার্ত বুদ্ধিমত্তা আর কোনো দিনই বাড়ি ফিরে আসতে পারেনি। বার্ক ব্যবসা পরিবর্তন করে ফেলল, আর সে কফিন বক্স বানাত না। তবু কিছু একটা তাকে আজীবন তাড়া করে বেরিয়েছে। এটা হয়তোবা শুধুই ভয়, হয়তোবা ভয়ের সঙ্গে মেশানো কোনো এক বিকৃত অতীত কৃতকর্মের জন্য উৎকট অনুশোচনা। তার মদ খাওয়া অবশ্যই সেই অনুভূতিটাকে তাড়ানোর জন্যই খেত, কিন্তু তার পরিবর্তে অনুভূতিটা আরো উগ্রতর হয়ে তার মনের মধ্যে গেড়ে বসত। সেই রাত্রে পার্কে আর্মস্ট্রংয়ের বাড়িতে রেখে ডক্টর ডেভিস একটা লণ্ঠন নিয়ে সেই পুরনো শব ঘরে গিয়েছিলেন। মাটিতে পড়ে থাকা বিক্ষিপ্ত ইটের টুকরোগুলো তখনও চাঁদের আলোয় ঝকঝক করছিল। চন্দ্রকিরণের স্নাত বড় দরজার পুরকোটা সামান্য নেমে এসেছে, ওটাকে বাইরে থেকে একটু ঠেললেই খুলে যাবে। এতদিন ব্যবচ্ছেদ ঘরে থেকে থেকে বিভিন্ন বিষয়ে যে ডাক্তারের মনটা পোক্ত হয়ে উঠেছে তা বোঝাই যাচ্ছিল। তিনি লণ্ঠনটা উঁচু করে ধরে সব ঘরের মধ্যে ঢুকলেন। ঘরের ভেতরের অবস্থা দেখে ডাক্তারের মাথা ঘুরে গেল। তিনি আর্তনাদ করে উঠলেন। পরক্ষণে তার ভয়ানক আঁতকে ওঠাটা একটু আগের চিৎকারটাকেও পেছনে ফেলে দিল। তিনি এক দৌড়ে ফিরে এলেন আর্মস্ট্রংয়ের বাড়িতে। ডাক্তারের সমস্ত নিয়ম ভেঙে তিনি চিৎকার করে রোগীকে ডেকে তুলে ক্ষান্ত হলেন না, অত্যন্ত উত্তেজিত হয়ে রোগীকে ধরে ঝাঁকাতেও লাগলেন। অবশ্য তিনি ফিসফিস করে কথা বলছিলেন, কিন্তু উত্তেজনায় সেই শব্দগুলো শীষের মতো গিয়ে কানে বিঁধছিল। ওটা আসাফের কফিন, পার্ক। আমি ঠিক ওই ভেবেছিলাম। ওর দাঁতগুলো আমি দেখেছি। উপরের চোয়ালের সামনের পাটির একটা দাঁত ভাঙা। শুধু তাই না, তোমার এই ক্ষতি প্রমাণ করে দিচ্ছে যে আমি ভুল নয়। তার দেহটা মোটামুটি নষ্টই হয়ে গেছে, কিন্তু তার মুখে যে আক্রোশ দেখে এলাম তাকে কখনো দেখিনি। তুমি তো জানোই কি রকম পাষণ্ড প্রতিহিংসা পরায়ণ ছিল আসাফ সয়ার। সেই জমির সীমানা নির্দেশের গোলমালে 30 বছর পরে এসেও সে পুরো রেমন্ডকে প্রায় শেষ করে ফেলেছিল। 1 বছর আগে আছড়ে দেওয়ার প্রতিশোধ তোলার জন্য সে গত আগস্টে বাচ্চা কুকুরটাকে মারিয়ে মেরে ফেলেছিল। শয়তানের অবতার ছিল সে বার্ক। আমি মনে করি তার চোখের বদলে চোখ প্রতিশোধের ব্যাপারে সে হয়তো জনকেও ছাড়িয়ে যাবে। কি ভয়ঙ্কর ওই রাগ! ভগবান, আমার উপরে যেন তা কোনোদিন এসে না পড়ে। পার্ক, তুমি এটা কেন করলে? জানি সে 1 নম্বরের বজ্জাত ছিল। আমি তোমাকে কোনো দোষ দিচ্ছি না, ওকে একটা পরিত্যক্ত কফিনে ঢুকিয়েছ বলে, কিন্তু তুমি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছ। কৃপণতা করা ঠিক আছে, কিন্তু তুমি তো জানতে ফেনার কতটা পেটে কাটা ছিল। হে ভগবান, কেন দেখতে গেলাম? দৃশ্যটা ভুলবো কি করে এখন আমি? তুমি একটু বেশি জোরে লাথি মেরেছিলে। আসাফের কফিনটা পড়েছিল মাটির উপরে, মাথাটা ভেঙে টুকরো হয়ে গেছে, পচা ঘিলুও বেরিয়ে এসেছে। এসব আমি আগেও দেখেছি, কিন্তু এখানে আরো কিছু ছিল। কুড়িটা দেখে আমার বমি পেয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু তুমি যা করেছ, চোখের বদলে চোখ, মা ম্যারির দিব্যি। বার্ক, কিন্তু তোমার প্রাপ্যই পেয়েছ। কি করে করতে পারলে ওটা? ওই ছোট কফিনটার মধ্যে ওই লম্বা দেহটাকে খুঁজেছ তুমি আসাফের পা দুটো কোরালি থেকে কেটে।
শেষ হলো আমাদের আজকের গল্প, এইচপি লাভক্রাফটের হরর সাসপেন্স লাশ ঘর। আমাদের আজকের গল্পটি ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। স্টোরি মেনিয়া প্রতি বৃহস্পতিবার থার্সডে হরর সাসপেন্স নিয়ে আপনাদের সামনে হাজির হব। তাহলে আজ এ পর্যন্ত। আমি জামান আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শুভরাত্রি।